হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 12 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যখন সাগে গিউরির থেকে জানতে পেরেছিল সাগের ফ্যান্সরাও ওখানে এসেছে, তখন সাগে খুবই এক্সাইটেড হয়ে যায়। এরপর ওরা যখন বাইরে আসে তখন দেখে সাগের প্রচুর ফ্যানেরা এসেছে যারা আজও সাগেকে একইভাবে ভালোবাসে এবং সাপোর্ট করে। কিন্তু ওখানে কিছু ছেলেমেয়েরা ইচ্ছা করে ভাঙচুর করছিল, কারণ এরা চোয়ের সাইড থেকে ছিল। এইদিকে সাগে বুঝতে পারছে না যে আসলে এরা এমন কেন করছে। এরপর গিউরি ওদের লক্ষ্য করে বলে এরা রিয়েল ফ্যান হতে পারে না। যারা ওখানে সবাই একসাথে দাঁড়িয়ে মজা করছে এবং আনন্দ করছে ওরাই হলো রিয়েল ফ্যান, আর এরা যারা ওপরে দাঁড়িয়ে আছে এরা ফেক ফ্যান। এরপর আমরা দেখি ওই ছেলেমেয়েগুলো ওখানকার সব কিছু নষ্ট করে দিচ্ছে এবং ভেঙে ফেলছে, যার জন্য সাগের যেসব রিয়েল ফ্যান্সরা ছিল তারাও ভয় পেয়ে গিয়ে ওখান থেকে সবাই দৌড়ে পালাতে থাকে। সাগে ওখানকার অবস্থা দেখে শক হয়ে যায়। এদিকে বম গিউরিও বুঝতে পারছে না এসব কেন হচ্ছে। এরপর ওখানে পুলিশ চলে আসে এবং একটা অ্যানাউন্সমেন্ট হয় যে আজকের মিউজিক ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হলো, তাই জন্য সবাই যেন সেফলি যে যার বাড়িতে ফিরে যায়। এখানে হঠাৎ কিছু লোক এসে তেয়ংকে জোর করে তুলে নিয়ে যেতে থাকে, যেটা বমও নোটিস করে আর ঘাবড়ে যায়। এরপর সাগে প্র্যাকটিস রুমে আসে এবং চিন্তা করতে থাকে ওর ফ্যান্সদের জন্য যে ওরা সবাই ঠিক ছিল তো, কারোর কোনো চোট লাগেনি তো, সবাই ঠিকঠাক বাড়ি পৌঁছালো তো। এরপর সাগে গিউরির থেকে জানতে পারে তেয়ং আর বমকেও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তখন সাগে বাইরে এসে বমকে খুঁজতে শুরু করে। ঠিক তখন সাগে মিস্টার চোয়ের কার্ড নোটিস করে আর বুঝতে পারে যে এই লোকটাই কিছু করেছে বমের সাথে। তাই জন্য সাগে তাড়াতাড়ি করে মিস্টার চোয়ের কোম্পানিতে আসে এবং মিস্টার চোকে জিজ্ঞাসা করে বম এখন কোথায়, আপনি কখন আমাদের পিছু করা ছাড়বেন। মিস্টার চো বলে আমি কিছুই জানি না এই ব্যাপারে, বাট সাগে বলে আপনি সব কিছু জানেন। এদিকে সাগে নোটিস করে যে মিস্টার চো ফোনে একজনের সাথে কথা বলছে আর সেটা ছিল তেয়ংয়ের বাবা। এখানে তখন জিনা চলে আসে এবং সাগেকে বলে তুমি বাবার ওপর কেন চিৎকার করছো, নিজেকে কন্ট্রোল করো। এরপর সাগে জিনাকে বলে এই লোকটার কারণে আমার লাইফ বরবাদ হয়ে গেছে, এখন আমাকে শান্তি মতো থাকতেও দিচ্ছে না, আর জানি না কেন উনি এখন বমকে এইসবের মধ্যে ইনভলভ করে দিয়েছে। এসব শোনার পর জিনা চুপ করে যায় এবং ওর বাবার দিকে একভাবে তাকিয়ে দেখতে থাকে। ওদিকে আমরা দেখি টিচার্স রুমে আলোচনা হচ্ছে মিউজিক ফেস্টিভ্যালের ওখানে পুলিশ কিভাবে চলে এলো। কেউ কি আগে প্রিন্সিপাল বলে কাল রাতে আমি স্বপ্ন দেখেছি যে যেদিনই ওদের মিউজিক ফেস্টিভ্যাল হবে সেদিন কিছু একটা বড় ঝামেলা হবে, যার জন্য আমি আগে থেকেই পুলিশদের আসার জন্য বলে রেখেছিলাম। জানি না এই সাগে বলে ছেলেটা কি কুক্ষণে আমার ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছিল। এই ছেলেটার জন্য আমার ইউনিভার্সিটির নাম খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল মিস্টার চোয়ের সব প্ল্যানের সাথে যুক্ত আছে, কিন্তু উনি সব টিচার্সদের সামনে এমন ভাব করছে যেন উনি কিছুই জানে না। নেক্সট সিনে আমরা সাগেকে দেখি ও একা একা প্লেগ্রাউন্ডে ঘুরছে। এদিকে আমরা বমকে আসতে দেখি, বমকে অনেক আপসেট দেখাচ্ছিল। এরপর সাগে বমকে দেখে দৌড়ে এসে বমকে হাগ করে এবং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, আমি তো ভীষণই চিন্তায় পড়ে গেছিলাম যে তুমি কোথায় আছো। এরপর বম কাঁদতে শুরু করে এবং বলে তেয়ংকে কিছু লোক কোথাও একটা নিয়ে গেছে। বম বলে আমার তেয়ংয়ের বাবার কথা মেনে নেওয়া উচিত ছিল এবং ওর থেকে দূরে থাকা উচিত ছিল। এরপর সাগে বমকে চুপ করায় আর বলে সব ঠিক হয়ে যাবে। নেক্সট সিনে আমরা ওদের একসাথে দেখি যেখানে ওরা বুঝতে পারছে কিভাবে পুরো প্ল্যান করে ওদের মিউজিক্যাল ফেস্টিভ্যালটা খারাপ করা হলো। সাগে জানায় মিস্টার চোয়ের সাথে তেয়ংয়ের বাবাও আছে এইসবের মধ্যে। গিউরি এটা শুনে ভীষণ রেগে যায় আর বলে তেয়ংয়ের বাবা যার মিউজিক একদমই পছন্দ না, তিনি একজন মিউজিক ডিরেক্টরের সাথে বন্ধুত্ব করে রেখেছে। ওয়াও, কি আজব তাই না। এরপর সাগের ফোনে SMS আসে যেটা তেয়ং করেছে, ওর লোকেশন সেন্ড করেছে। এদিকে আমরা তেয়ংকে দেখি হসপিটালে ওর বাবা ওকে উইকনেসের ইঞ্জেকশন দিয়ে ওখানে বসিয়ে রেখেছে যাতে উঠে চলে যেতে না পারে। এরপর তেয়ং ওর বাবাকে জিজ্ঞাসা করে এসব তুমি করেছো তাই না বাবা। ওর বাবা বলে হ্যাঁ, কারণ আমি তোমায় বারবার বারণ করেছিলাম যে তুমি আমাকে যদি রাগাও তাহলে সেটা ভালো হবে না, আর এখান থেকে পালানোর চেষ্টা করো না বিকজ বাইরে গার্ডস আছে। নেক্সট সিনে আমরা দেখি সাগে অন্যদের নিয়ে হসপিটালে তো চলে এসেছে, বাট সাগে বুঝতে পারছিল না ও কিভাবে তেয়ংকে বাঁচাবে। ঠিক তখন একটা পেশেন্টকে সামনে দেখে সাগের মাথায় বুদ্ধি আসে, কারণ পেশেন্টটা রুম পাচ্ছিল না, সব রুম ভর্তি ছিল। এরপর সাগে ওই পেশেন্টকে নিয়ে VIP রুমের দিকে যেতে থাকে যেখানে তেয়ং আছে। ঠিক তখন একটা ডক্টর ওদের থামানোর চেষ্টা করে।
সাগে বলে এই হসপিটালের ওনারের ছেলে তিয়ংয়ের সাথে আমাদের কথা হয়ে গেছে, তিয়ং এই পেশেন্টকে ওর রুমটা দিতে চায় বিকজ তিয়ং এখন একদম ঠিক হয়ে গেছে। এরপর তিয়ংয়ের বাবা বাইরে আসে দেখতে যে কি হচ্ছে। তখন সাগে বলে ডক্টরসরা বলেছে এই পেশেন্টের ফ্রিতে ট্রিটমেন্ট হবে, যেটা শুনে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি খুব খুশি হয়। তিয়ংয়ের বাবাকে দেখে বোঝা যাচ্ছিল উনি খুব রেগে গেছে, কিন্তু যেহেতু ওনার ইমেজ ভালো পজিশনে আছে তাই জন্য তিনি সেই মুহূর্তে ওদেরকে আর কিছু বলে না। এরপর ওরা রুম থেকে তিয়ংকে নিয়ে বাইরে আসে এবং ওদের সাথে নিয়ে যেতে থাকে। তিয়ংয়ের বাবা ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেটা পসিবল হয় না, কারণ ওখানে থাকা সবাই ওনার ফটোস ক্লিক করতে শুরু করে। এইদিকে তিয়ংকে ফ্রি করাতে পেরে ওরা আজ ভীষণই খুশি সবাই। তিয়ং ওদের বলে আজ তোমরা যা করলে আমার জন্য, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং চেষ্টা করব যাতে বিপদে তোমাদেরকেও হেল্প করতে পারি। এরপর গিউরি আর বম মন খারাপ করে বিকজ ওদের আজকের পারফরমেন্স পুরো ভেস্তে গেছে। এটা শুনে সাগে বলে তাতে কি হয়েছে, আমরা মিউজিক শো হসপিটালের বাইরেই করতে পারি। এরপর ওরা হসপিটালের বাইরে এসে সং সিং করতে শুরু করে। ওদের গান শুনে কিছু পেশেন্ট এবং ডাক্তাররা বাইরে চলে আসে এবং ওদের গান এনজয় করতে থাকে। এখানে কেউ ওদেরকে গান থামানোর জন্য বলেনি বিকজ এটা তিয়ংয়ের বাবার হসপিটাল আর ও ওদের মধ্যেই ছিল। এইভাবে ওরা ওদের স্যাড দিনকে হ্যাপি দিনে কনভার্ট করে দেয়। আর পেশেন্টরাও ওদের মোটিভেশনাল সং শুনে হালকা ফিল করতে থাকে, কারণ ওখানে অনেক পেশেন্ট ছিল যারা ডিপ্রেশনের কারণে হসপিটালে ভর্তি ছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, বিকজ তোমাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার এই ছোট্ট চ্যানেলটার। তো নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।